আসসালামু আলাইকুম। কেমিস্ট্রিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কেমিস্ট্রিওয়ালা ইউটিউব চ্যানেল থেকে যেই ওয়ান শট সিরিজটা চালু করেছি এইচএসসি 24 ব্যাচের জন্য, আমরা ওই সিরিজের ধারাবাহিক একটি পর্ব ফিজিক্স ফার্স্ট পেপার ওয়ান শট এমসিকিউ ক্লাসটা নিয়ে আজকে হাজির হয়েছি। যারা আমাদের কেমিস্ট্রিওয়ালা ইউটিউব চ্যানেলে প্রথম, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়াতে সাহায্য করবেন। এবং যেহেতু এই সিরিজটা সম্পূর্ণ ফ্রি, আপনারা আপনাদের ফ্রেন্ডদের মেনশন করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো বিসমিল্লাহ বলে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টরের প্রথম এমসিকিউটা হচ্ছে জে ক্রস গুণ জে ক্রস কে ইকুয়াল টু হোয়াট। অপশানে আছে 0, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখন এইটার অ্যান্সারটা হবে মাইনাস কে ক্যাপ। তো এইটাতে যেই নিয়মটা আছে যে ধরেন আই ক্যাপ ইন্টু আই ক্যাপ স্কেলার গুণ হলে আই আই জে জে কে কে সবগুলো 1 হবে। আর যদি স্কেলার গুণনে আই জে জে আই কে জে কে আই কে এগুলো থাকে তাহলে 0 হবে। আর যদি ভেক্টর গুণনে যাই আই ক্রস জে কে ক্যাপ জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু আই ক্যাপ, বা কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু জে ক্যাপ, এইটার বিপরীত হবে জে ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস কে ক্যাপ। এই যে এই প্রশ্নের প্রথম লাইনটা জে ক্যাপ ইন্টু কে ক্যাপ, এটার উত্তর হয় আই ক্যাপ। আর এখানে যেহেতু আই থাকে তাহলে জে ক্রস আই মাইনাস কে ক্যাপ, সুতরাং এটার উত্তর মাইনাস কে ক্যাপ। তারপরের প্রশ্ন 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ ভেক্টরের মান কত? ভেক্টরের মান বলতে আমরা যা বুঝি রুট ওভার এই সবগুলোর স্কয়ার যোগ করলে যা হয়। তাহলে এই যে এখানে রুট ওভার 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার প্লাস 12 স্কয়ার টোটাল হয় 169, যেটা 13 স্কয়ার, সুতরাং এটার উত্তর 13 একক। তারপরে a vector is equal to 2i cap plus xj cap minus 4k cap, v vector is equal to yi cap plus 6j cap minus 8k cap। এখন এখানে বলছে x ও y এর মান কত হলে a ভেক্টর ও v ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। এখানে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে যদি a ক্যাপ ক্রস b ক্যাপ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে সমান্তরাল হবে, আর যদি a ক্যাপ ডট বি ক্যাপ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে লম্ব হবে। মানে যদি দুইটার আপনি ক্রস গুণন করে 0 আসে তাহলে সমান্তরাল, আর যদি ডট গুণন করে 0 আসে তাহলে লম্ব। এখন এটা যদি ক্রস গুণন করি তাহলে দেখবেন তিনটা পার্ট আসে। আই ক্যাপের সাথে একটা ব্র্যাকেটে একটা মান আসবে, প্লাস মাইনাস জে ক্যাপের সাথে একটা আসবে, প্লাস কে ক্যাপের সাথে আসবে একটা। তারপরে যেই মানটা আসবে ধরেন আসলো 6x প্লাস 8, তাহলে ওই মানটা সমান সমান 0 লিখলে তখন দেখবেন আপনি এক্স এর একটা মান পাবেন, ওয়াই এর একটা মান পাবেন। যেহেতু এটা ওয়ান শট ক্লাস এত বাড়াচ্ছি না, শর্টকাটে বলে দিলাম। তারপর আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন দেখবেন এক্স এর মান 3 আসে আর ওয়াই এর মান 4 আসে। পরের কোশ্চেনটা হচ্ছে এম ভেক্টর ও এন ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর, এটার উত্তর হবে এ। এটা একদম সম্পূর্ণ সূত্র থেকে, যদি সূত্রটা মুখস্থ থাকে, কিছু প্রশ্ন থাকে আপনার 25টা এমসিকিউ 25 মিনিটে দেওয়া লাগবে। এর মধ্যে 4টা থেকে 5টা কোশ্চেন আছে যেগুলো আপনারা একদম 3-4 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবেন এমন কোশ্চেন। এটা হচ্ছে ওই টাইপের একদম সূত্র থেকে। তারপরেরটা আসছে 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্রানুযায়ী টানা হচ্ছে, বস্তুটির আপাত ওজন কত? আপাত ওজনের সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে ক্যালকুলেশন করে আসবে 3 নিউটন, বি নাম্বার অপশনটা। তারপরের কোয়েশ্চেন হচ্ছে a vector is equal to px plus y is equal I cap plus y minus 2z j cap plus x plus 3z k cap,
ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি p ইজ ইকুয়াল টু হোয়াট? সলিনয়েডাল মানে কি? ডাইভারজেন্স এ ভেক্টর করলে যদি শূন্য আসে তাহলে ওইটা হবে সলিনয়েডাল। এখন এই ক্যালকুলেশনটা করার পরে আপনি ক্যালকুলেশনটা সমান 0 লিখলে তখন দেখবেন p এর একটা মান বের করতে পারতেছেন, তখন p এর মানটা হবে -4। তারপরে প্রশ্নটা হচ্ছে কোন ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হলে ক্ষেত্রটি কি? ক্ষেত্রটি সলিনয়েডাল। একটু আগেই পড়ছি যে ডাইভারজেন্স আর ভেক্টরের ডট গুণন করলে যদি শূন্য হয় তাহলে ওইটা কি? সলিনয়েডাল। তারপরের প্রশ্নটা হচ্ছে p ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস j মাইনাস 2k এবং q ভেক্টর ইজ ইকুয়াল টু 4j মাইনাস k, এদের স্কেলার গুণফল কত? স্কেলার গুণফল মানে হচ্ছে আপনার i এর সহগের সাথে i এর সহগ গুণ, j এর সহগের সাথে j এর সহগ গুণ, k এর সহগের সাথে k এর সহগ গুণ। এখানে i এর সহগ আছে 2, এখানে i নাই মানে এখানে 0, তাহলে একটু i এর জন্য কোনো হিসাব নেই। তারপরে j এর আছে 1, এখানে আছে 4, মানে 4 কে 4, তারপরে এখানেও মাইনাস এখানেও মাইনাস, মানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 1 আছে মানে 3 একে 3, 4 আর 3 7, উত্তর হবে 7। তারপরে বলছে দুইটি সদৃশ ভেক্টর a ভেক্টর ও v ভেক্টর যদি একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করে তবে, এটা বহুপদী টাইপের কোশ্চেন, a ভেক্টর ডট v ভেক্টর ইজ ইকুয়াল টু 0, a ভেক্টর ক্রস v ভেক্টর ইজ ইকুয়াল টু 0, a ভেক্টরের মান প্লাস v ভেক্টরের মান ইজ ইকুয়াল টু a ভেক্টর প্লাস v ভেক্টর। এখন দুইটি সদৃশ ভেক্টর মানে কি? মনে করেন a ভেক্টরও যদি এইদিকে যায় v ভেক্টরও এইদিকে যাবে, a ভেক্টরের মান 4i হইলে v ভেক্টরের মানও 4i। এখানে উত্তর হবে a ভেক্টরের ডট গুণনে যেহেতু কোনো দিক নাই তাহলে এইটা a ভেক্টর ডট গুণন v ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হবে, আর a ভেক্টরের মান প্লাস v ভেক্টরের মান ইজ ইকুয়াল টু a ভেক্টর প্লাস v ভেক্টর হবে। তার মানে এটার উত্তর 1 আর 3। তারপরে কোশ্চেন হচ্ছে p ভেক্টর ডট q ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস pq হলে p ভেক্টর ও q ভেক্টর পরস্পর সমান্তরাল। 2, p ভেক্টর ও q ভেক্টর পরস্পর বিপরীতমুখী। 3, p ভেক্টর ও q ভেক্টর এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এখন আপনার এই যে p ভেক্টর ডট q ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস, এই মানটার বিপরীত হলে তাহলে কি? পরস্পর সমান্তরাল এটা রাইট, পরস্পর বিপরীতমুখী এইটা রাইট, কিন্তু এই পরের 3 নাম্বার অপশনটা যেটা আছে p ভেক্টর ও q ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? এইটা যদি p ভেক্টর হয় আবার এইটাই q ভেক্টর, তাহলে কি এইটা মানে বিপরীতমুখী কিছু হইল? তার মানে 3 নাম্বারটা হবে না, উত্তর হবে 1 আর 2। আমাদের ভেক্টর চ্যাপ্টার শেষ। ভেক্টর চ্যাপ্টারে আরো এমসিকিউ আছে, আপনার নদী নৌকার ম্যাথ আছে, সর্বনিম্ন পথ বা মাত্রা বা এককের ওইগুলো আছে, ওইগুলো আপনারা একটু দেখে নেবেন। ইনশাল্লাহ এই কয়টা পড়লে ভেক্টরের এই এমসিকিউ থেকে কমন পাওয়ার চান্স আছে। তারপরের অধ্যায় হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এইটার ভিতরে আপনার একদম সেলিব্রিটি টপিক হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের একক এইটা মুখস্থ রাখবেন, কেজি মিটার স্কয়ার। আপনার বইয়ে দেখবেন একটা চার্ট আছে, জড়তার ভ্রামকের অনেকগুলো সূত্র আছে, ওইগুলো যদি একটু মুখস্থ রাখতে পারেন ওখান থেকে দেখবেন আপনার একটা এমসিকিউ প্রায় আপনার কমন এসে পড়ছে, মানে সূত্রতে মানগুলো বসে ক্যালকুলেশন করলেই এমসিকিউটা আপনি পারবেন। তারপরে প্রশ্ন হচ্ছে একটি চাকার জড়তার ভ্রামক 5 × 10⁻³ কেজি মিটার স্কয়ার এবং এটি প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে। চাকাটি 20 সেকেন্ডে থামানো হলে ইহার কৌণিক ত্বরণ কত? এখন আমরা যদি কৌণিক ত্বরণের সূত্র বসাই, কৌণিক ত্বরণের সূত্র থেকে আপনার জড়তার কৌণিক ত্বরণের সূত্রতে জড়তার ভ্রামকের মান বসানোর পর আর আপনার টি বসানোর পর আমরা দেখব আমাদের আসবে 2π রেডিয়ান/সেকেন্ড²। ওইটাই হচ্ছে কৌণিক ত্বরণ। তারপরের প্রশ্নটা হচ্ছে 2400 জুল
গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরে, চাকাটির জড়তার ভ্রামক কত? ওই যে বললাম আপনাদের বইয়ে একটা ছক আছে, যে ওই ছকের ভিতরে কত ভাবে জড়তার ভ্রামক বের করা যায়, কি ভাবে কি প্রকার আছে, কোন ক্ষেত্রে কোন সূত্রটা পড়বে, ওই সূত্রটা যদি মুখস্থ করেন, এটা একদম সূত্রের জিনিস, সূত্রটা বসালে ক্যালকুলেশন করলে আপনার এই অ্যান্সারটা এসে পড়বে। তারপরে আসছে বলের ঘাতের মান। এগুলো মুখস্থ টাইপের পড়া, বইয়ে দেখবেন অনেক কিছুর ঘাতের একক আছে, মাত্রা আছে, মাত্রার সমীকরণ আছে। এইগুলো যদি মুখস্থ রাখতে পারেন, দেখবেন এইখানেই আপনার 2-3 মার্ক একদম শিওর। সব চ্যাপ্টারে যদি আপনারা বলের মাত্রা, একক, মাত্রার সমীকরণ এগুলো মুখস্থ রাখতে পারেন, দেখবেন সহজ হয়ে যাবে। তারপরে বলের ঘাতের বলের ঘাতের একক কোন রাশির এককের অনুরূপ? এই যে একটু আগে পড়ছি, বলের ঘাতের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এখানে কোনটার সাথে একরকম? এখানে ভরবেগের সাথে একরকম, সুতরাং এটাও একদম মুখস্থ টাইপের কোশ্চেন। এটার উত্তর হবে ভরবেগ। তারপরে হচ্ছে কোনটি অসংরক্ষণশীল বল? অসংরক্ষণশীল সান্দ্র বল। তারপরে আছে বলের ভ্রামকের সমীকরণ। এই যে একটু আগে বললাম, এইটাও মুখস্থ টাইপের জিনিস। এখানে 3টেই সঠিক। এই 3টা আবার অনেক সময় সিকিউতে বা এমসিকিউতে সূত্র হিসেবেও কাজ করে, এটা মনে রাখলে ভালো হবে। তারপরে এই অধ্যায়টা শেষ, নিউটনিয়ান বলবিদ্যা শেষ। এইখানে আপনার এমসিকিউর জন্য ব্যাংকিং কোনটা এমসিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না, তবে এই সূত্রটা পড়ে রাখা ভালো, আসলে দিয়ে দেওয়া যায়। ব্যাংকিং কোনটা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়। এই অধ্যায়ের এমসিকিউ হচ্ছে 1 কেজি ও 9 কেজি ভরের দুইটি বস্তু সমান গতিশক্তিতে গতিশীল, এদের ভর বেগের অনুপাত কত? এখানে গতিশক্তি আর ভর বেগের মধ্যে যে সম্পর্কটা আছে, সম্পর্কটা দিয়ে যখন আপনার অনুপাত বের করা হয়, তখন 1:9 আসে উত্তর। তারপরে আছে কাজের মান 0 হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হয়? উত্তর হবে 90 ডিগ্রি। কারণ হচ্ছে আমরা কি জানি যে কাজের সূত্র কি? Fs cos থিটা। এখন cos থিটা যদি আপনার 0 ডিগ্রি হয়, তাহলে এই জায়গায় 1 হয়ে যায়, তাহলে আর কাজের মান 0 আসবে না। তাহলে এই যে প্রযুক্ত বল আর সরণের গুণফল যোগ করলে যেটা হয়, ওইটা হবে কাজের মান। কাজের মান 0 আসবে না, কিন্তু এই থেটাটা যদি 90 ডিগ্রি করি, তাহলে cos 90 মান আসে 0। তাহলে এই 0-র সাথে বাকি দুইটার মান গুণ করলে 0-ই আসবে। সুতরাং এটা একদম আপনার বুদ্ধি খাটায় জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে পড়ে। তো এইটার উত্তর 90 ডিগ্রি। তারপরে বলছে 85% দক্ষতা সম্পন্ন 2.5 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্প দ্বারা একটি কূপ হতে গড়ে 6.30 মিটার উচ্চতায় পানি উঠানো হয়। প্রতি মিনিটে মোটরটি কত কিলোগ্রাম পানি উঠাতে পারে? এটাও সূত্র প্রয়োগ করে 2065। এটা আপনারা বইয়ে দেখবেন, আপনাদের অনেকগুলো সূত্র আছে পাম্পের দক্ষতা কিভাবে বের করতে হয়। ওইটা আমাদের চ্যানেলে, আমাদের সিকিউর মধ্যে যে ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলোতে বিস্তারভাবে আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ দেখলে আপনারা পারবেন। পরের কোয়েশ্চেনটা হচ্ছে 250 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উপরে উঠানো হলো। ক্রেনের ক্ষমতা, এটাও ক্ষমতা বের করার সূত্র প্রয়োগ করলে 245 ওয়াট বের হবে, এটাই উত্তর। তারপরে হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি? অসীম, শূন্য, ধনাত্মক না ঋণাত্মক? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। এটাও জ্ঞানমূলক প্রশ্ন, একদম মুখস্থ টাইপ। যাদের বেসিক ভালো তারা এইসব প্রশ্ন হচ্ছে স্যাররা ঘুরে দেয়, কনফিউশনে ফেলে। এইসব প্রশ্ন যাদের বেসিক ভালো, ওরা একদম কিছু একটু ভাবলে এটার অ্যান্সার করতে পারবে। এইরকম কোশ্চেন বেসিকের ধারণা রাখবেন, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করবেন। তারপরে হচ্ছে বলের দ্বারা কাজের ক্ষেত্রে কোনটা সঠিক? এইখানে আছে 0 ডিগ্রি সহ থেটার মান 90 ডিগ্রি পর্যন্ত, এইটা রাইট অ্যান্সার। এইটা হচ্ছে আপনার জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। যাদের বেসিক ভালো তারা এই প্রশ্নগুলো তাড়াতাড়ি অ্যান্সার করতে পারে এবং রাইট অ্যান্সার করতে পারে। তারপরে
প্রশ্ন হচ্ছে একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় কত। এখানে রৈখিক ভরবেগের সাথে গতিশক্তির যে একটা সম্পর্ক আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওই সম্পর্ক প্রয়োগ করলে আমরা দেখব অ্যান্সার আসবে 125%। তারপরে আসছে গতিশক্তির মাত্রা। একটু আগেই বলছি যে এই ফার্স্ট পেপার বলেন, সেকেন্ড পেপার বলেন, যেটাই বলেন সবগুলো অধ্যায়ের যদি মাত্রা, একক, মাত্রার সমীকরণ এগুলো মনে রাখতে পারেন, তখন দেখবেন কি এইখান থেকে আপনার এমসিকিউ এ 2-3টা কোয়েশ্চেন এইগুলো থেকেই আসে। এইখানে আপনার 2-3 মার্ক একদম কনফার্ম হয়ে যাবে। তারপরে বলছে কখন বলের বিরুদ্ধে কাজ সম্পূর্ণ হয়। বলের বিরুদ্ধে কখন সম্পূর্ণ হয়? যখন থিটার মান 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হয়, তখন বলের বিরুদ্ধে কাজ সম্পন্ন হয়। এটাও আপনার জ্ঞানমূলক টাইপের প্রশ্ন, যাদের বেসিক ভালো ওরা এক দেখেই বলে দিতে পারবে। ওই অধ্যায়টা শেষ আমাদের কাজ ক্ষমতা ও শক্তি। এই অধ্যায়ে অনেক ইম্পর্টেন্ট আছে। আপনাদের অধ্যায়ের শেষে দেখবেন কি, বা অধ্যায়ের শেষে, অধ্যায়ের মাঝখানে অনেকগুলো চার্ট আকারে আছে, সূত্রগুলো, তারপরে মাত্রা, একক, এগুলো হাইলাইট করা আছে। আপনার পরীক্ষার আগের দিন এইগুলো একটু ভালোভাবে দেখলে এমসিকিউ এ আপনাদের রিভিশনটা আরো ঝালাই হয়ে যাবে। তো তারপরের অধ্যায় হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। এইটা হচ্ছে একদম সূত্র থেকে মুক্তিবেগের সমীকরণ কত? মুক্তিবেগের সমীকরণ v=√2gr। তারপরে বলছে পৃথিবীতে কোনো বস্তুর ওজন 20 নিউটন হলে চাঁদে কত হবে। এইটা বের করবেন। আমরা পৃথিবীতে ওজন জানি কি mg। পৃথিবীতে জি এর মান 9.8, ওজন দেওয়া আছে 20 নিউটন। এখন এই 20 নিউটনটাকে এই পাশে এনে এম এর মান বের করবেন। তারপরে চাঁদে জি এর মান কত, ওইটার সাথে এম এর মান গুণ করবেন, তারপরে দেখবেন 3.33 নিউটন আসছে। তারপরে প্রশ্ন হচ্ছে পার্কিং কক্ষপথ হলো, পার্কিং কক্ষপথ কাকে বলে? পার্কিং কক্ষপথ হচ্ছে ভূস্থির উপগ্রহের কক্ষপথ। এই যে এইখানেই 4টা প্যাচ লাগায়, বাংলার মধ্যে যেমন কঠিন বাংলা দেয়, ওই রকম ফিজিক্সেও কিছু অপর নামগুলো আছে, ওইগুলো যদি মাথায় না রাখে তাহলে আপনি পারা জিনিসও ভুল দিয়ে আসবেন। এই যে এই প্রশ্নটাই আবার আরেকটু পর আসছে যে একটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত? আবর্তনকাল 24 ঘন্টা। এখন এই ভূস্থির উপগ্রহের জায়গায় যদি পার্কিং কক্ষপথ দিয়ে দেয়, তখন আপনারা একদম ঝামেলায় পড়ে যাবেন। যারা পড়েও গেছে তারাও ভাববে যে এই পার্কিং কক্ষপথ তো কোথাও পড়ি নেই, পার্কিং কক্ষপথ কোত্থেকে আসলো, স্যার বুঝি উল্টাপাল্টা কিছু খায় প্রশ্ন করছে। কিন্তু এমন না, বেসিকের ভালো জ্ঞান থাকলে এই কনফিউশনটা হবে না। তারপরে প্রশ্ন হচ্ছে গ্রহের পর্যায়কাল টি ও সূর্য হতে গ্রহের গড় দূরত্ব আর হলে কেপলারের তৃতীয় সূত্র কি? কেপলারের তৃতীয় সূত্র T²=r³। তারপরে প্রশ্ন হচ্ছে পৃথিবীতে মুক্তিবেগের মান কত? পৃথিবীতে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এইটা একদম মুখস্থ প্রশ্ন, এইগুলো মুখস্থ রাখবেন, মানগুলো আপনার সিকিউতেও অনেক উপকার হবে। তারপরে প্রশ্ন হচ্ছে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল, এর মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। এই মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তারপর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল, এইটা সঠিক, কিন্তু বস্তুর ভরের উপর কোনো সময় মুক্তিবেগ নির্ভর করে না, মুক্তিবেগ নির্ভর করে অভিকর্ষ ত্বরণের উপর। তারপরে প্রশ্ন হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান পরিবর্তন হয় কি কি কারণে? অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তিত হয় পৃথিবীর আকার, আহ্নিক গতি, বার্ষিক গতি। এইখানে পৃথিবীর আকারের উপর জি নির্ভর করে, পৃথিবীর এক প্রান্তে জি এর মান একরকম, আরেক প্রান্তে আরেক রকম, আর আরেকটা নির্ভর করে আহ্নিক গতির উপর। তারপরে প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে কি হয়? মহাকর্ষীয় বিভব স্কেলার রাশি। মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে এটি ঋণাত্মক মাত্রা L²T−2। এখানে সবগুলোই উত্তর হবে। এখান থেকে আরেকটাও প্রশ্ন হয়ে যায় যে মহাকর্ষীয় বিভব কোন ধরনের রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? মহাকর্ষীয় বিভব স্কেলার রাশি। তারপরে হয় পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি কোনটি নয়? ধরেন এটা হচ্ছে পৃথিবী,
এটা হচ্ছে পৃথিবী, এইটা হচ্ছে পৃথিবীর ব্যাস। এখন এই ব্যাসের এক প্রান্ত থেকে একটা সুড়ঙ্গ করা হলে এইখানে যে বস্তুগুলো আছে ওইগুলোর গতি কিরকম হবে? গতি হবে পর্যায়বৃত্ত গতি হবে, সরল রৈখিক গতি হবে, স্পন্দন গতি হবে, শুধু হবে না রৈখিক গতি। এই অধ্যায়টাও আমাদের শেষ। এই অধ্যায়টাও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। মহাকর্ষ অভিকর্ষতে এক জায়গায় পৃথিবীতে একটা বস্তুর ওজন এমন হলে চাঁদে কেমন হবে, বিষুব অঞ্চলে কেমন হবে, এইগুলো অনেক ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের শেষে দেখবেন আপনার সূত্র আছে চার্ট আকারে, যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট চার্ট আকারে দেওয়া আছে, হাইলাইট করা আছে বইয়ের মধ্যে। ইসাক স্যারের বই বলেন, যে স্যারের বই আপনার হাতে আছে সবগুলো বইয়ে হাইলাইট করা আছে যে সূত্রগুলো কেমন, এগুলো মাথায় রাখবেন। এই যে মাত্রা, একক, এগুলো বেশি বেশি মাথায় রাখবেন। পরীক্ষার দিন সকালবেলা 1 ঘন্টা সময় রাখবেন এগুলো রিভিশন দেওয়ার জন্য, তাহলে দেখবেন মাথায় থাকবে, আপনাদের রিভিশন দিতে সুবিধা হবে এবং পরীক্ষা আইসা পড়লে তাড়াতাড়ি অ্যানসার করতে পারবেন, সময় বাঁচাতে পারবেন। তারপর অধ্যায় হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই অধ্যায়ে প্রথম এমসিকিউটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে ml ইনভার্স 1 t ইনভার্স 2। আবার এসে একদম ডিরেক্ট এসে পড়তে পারে ইয়ং এর গুণাঙ্কের সূত্র, পয়সনের অনুপাতের সূত্র। এইগুলো মুখস্থ রাখবেন, আপনার সিকিউর জন্য হেল্প হবে, এমসিকিউর জন্য হেল্প হবে। আপনারা প্রথমে প্রশ্ন পাওয়ার পর বিসমিল্লাহ বলে আগে প্রশ্নটা পুরোটা পড়বেন, এমসিকিউ পুরোটা প্রথমে 2 মিনিট 3 মিনিট লাগবে পুরোটা পড়বেন। তখন দেখুন কি অনেকগুলো প্রশ্ন থাকে যে এইটার মাত্রা কি, ওইটা যদি আপনি না জানেন তখন দেখুন আরেকটা প্রশ্নে ওই জিনিসটাই অপশন আকারে দেওয়া আছে, ওইখানে মাত্রা দেওয়া আছে, একক দেওয়া আছে, তাহলে আপনার জিনিসটা কি না পারলেও আপনার কনফিউশনে ভুল লাগানো হবে না, একটু আইডিয়া করে তাকালে ঠিকঠাক দাগে আসতে পারবেন। তারপরে প্রশ্ন হচ্ছে 2 মিটার লম্বা ও 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.25 মিলিমিটার হলে তারটির ব্যাসার্ধ কত হ্রাস পায়। এটাও আপনার এই যে পয়সনের অনুপাতটা বসাই দিয়ে, মানে পয়সনের সূত্রটা বসানোর পরে পয়সনের যে অনুপাতটা বসায় তারপরে দেখবেন কি হ্রাস হারের একটা মান আসবে, ওইটা হবে 5 × 10⁻⁸ মিটার। তারপরে বলছে কোন রাশিটি মাত্রাবিহীন। বিকৃতি হচ্ছে মাত্রাবিহীন। আমরা জানি বিকৃতি মানে কি, দৈর্ঘ্য থাকে, দৈর্ঘ্য বৃদ্ধি থাকে। ধরেন উপরেরটাও যদি মিটার হয় নিচেরটাও মিটার, মানে দুইটা কাটাকাটি কইরা এট দ্য এন্ড রাশিটির কোনো একক থাকে না, মাত্রা থাকে না, সুতরাং বিকৃতি হচ্ছে মাত্রাবিহীন রাশি। তারপরের প্রশ্ন হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা। এই যে এইগুলা বোর্ডে অনেক রিপিট করে এই প্রশ্নগুলা, মাত্রা, একক, মাত্রা, সমীকরণ, এই প্রশ্নগুলা বোর্ডে অনেক রিপিট করে, এইগুলা মাথায় রাখার চেষ্টা করবেন। তারপরে আছে আয়তন গুণাঙ্কের অন্য নাম কি? এই যে বললাম পার্কিং কক্ষপথ, এই পার্কিং কক্ষপথের আরেক নাম ভূস্থির উপগ্রহ। এরকম আয়তন গুণাঙ্কের আরেক নাম কি? অসংনম্যতা। এইগুলা মাথায় রাখবেন যে একটা আরেকটার অপর নাম কি। তারপরে আছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার ও অসহ ভার 40 কেজি হলে অসহ পীড়ন কত? আমরা অসহ পীড়নের সূত্র জানি, অসহ ভার বাই ক্ষেত্রফল। অসহ ভারের জায়গায় 40 কেজি, অসহ ক্ষেত্রফল বসালে আপনার আসবে 3.92 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। তারপরে আছে পৃষ্ঠটান টি ও পৃষ্ঠশক্তি ই এর মধ্যে সম্পর্ক কি রূপ? পৃষ্ঠটান টি ও পৃষ্ঠশক্তি ই এর মধ্যে সম্পর্ক ই = T/2, এটা একদম সূত্র থেকে। তারপরে বলছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি সংনম্যতা। এটা কিন্তু আপনার মিলায় ফেলবেন না। একটা আছে আয়তন গুণাঙ্কের অন্য নাম কি? অন্য নাম হচ্ছে অসংনম্যতা। আর যদি বলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি, তাহলে সংনম্যতা। তারপরে বলছে যেসব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শকোণ কত? তাদের স্পর্শকোণ 90 ডিগ্রি এর বড়। তারপরে বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি সব সময় ধ্রুবক থাকে, মানে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, মান সব সময় এক থাকে, ওইটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি = কনস্ট্যান্ট, মানে একটা মান আসবে। এই অধ্যায়টাও আমাদের শেষ পদার্থের গাঠনিক ধর্ম। এখান থেকে আপনার সিকিউ এর জন্য পয়সনের অনুপাত, তারপরে ইয়ং এর গুণাঙ্ক, এইগুলো বেশি ইম্পর্টেন্ট। আপনার ম্যাক্সিমাম টাইমে দেখা যায় গতে দিয়ে দেয় যে ইয়ং এর গুণাঙ্ক কত, আর ঘতে দিয়ে দেয় যে কত হইলে এটা স্থিতিস্থাপক, এইরকম টাইপের প্রশ্ন। তারপরে আসে পর্যায়বৃত্ত গতি অধ্যায়টা। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য অর্ধেক করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে? দোলনকাল অসীম হবে। তারপরে বলছে 8d²x/dt² + 20x = 0 সমীকরণে বর্ণিত সরল ছন্দিত গতির কৌণিক কম্পাঙ্ক কত? এখানে আছে না, টিচাররা একটা পলিটিক্স করে। হ্যাঁ, এই যে এইখানে আপনার যে প্রশ্নটা আছে টিচাররা একটা চালাকি করে। সূত্রটা হচ্ছে d²x/dt² + ω² x = 0। এখানে ω², আর এইখানে কিচ্ছু নাই, এখানে সহগ 1 থাকা লাগবে, কিন্তু এই জায়গায় 8 আছে, সুতরাং এই 8কে
200 দিয়ে ভাগ করলে হয় আপনার 25। 25 হয় ওমেগা স্কোয়ারের মান। আর ওমেগা স্কোয়ার কিন্তু কৌণিক কম্পাঙ্কর বর্গ, তাহলে কৌণিক কম্পাঙ্ক শুধু ওমেগা যদি করি তাহলে √25 করলে 5 আসে, 5 রেডিয়াস পার সেকেন্ড। এটা হবে উত্তর। এগুলো একটা মাথায় রেখে উত্তর করার চেষ্টা করবেন, দেখবেন পারা জিনিস ভুল করে আসছেন পরীক্ষার সময় কনফিউশনে। ভালোভাবে দেখে ঠান্ডা মাথায়, অনেক সময় আছে, ঠান্ডা মাথায় অ্যান্সার করার চেষ্টা করুন। তারপরে প্রশ্ন হচ্ছে যে দোলক সাম্যাবস্থান হতে সর্বাধিক সরণে যেতে 0.5 সেকেন্ড সময় নেয় তাকে কি বলে? তাকে সেকেন্ড দোলক বলে। এটা মুখস্থ টাইপের প্রশ্ন। তারপরে প্রশ্ন হচ্ছে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? সেকেন্ড দোলকের কম্পাঙ্ক 0.5 হার্টজ। এখানে আরেকটা প্রশ্ন হয়ে যায় কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হার্টজ। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? 0.5 হার্টজ। তারপরে বলছে সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয় বেগ। তারপরে হচ্ছে নিচের কোনটি দোলন গতির উদাহরণ? দোলন গতির উদাহরণ হচ্ছে সুরশলাকার গতি। এটা আপনারা যারা বইগুলা রিডিং পড়ছেন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে, তখন দেখবেন কি বইয়ে আপনার সবগুলো গতিগুলো একদম ডিটেলসে আছে, ওইখানে এই এক্সাম্পলগুলো আছে, ওইখান থেকে একটা উঠাই দিছে টিচাররা। তারপর প্রশ্নটা বলছে কোন দোলক ঘড়ির পর্যায়কাল গ্রীষ্মকালে 2.002 সেকেন্ড হয়, ঘড়িটি ঘন্টায় কত সেকেন্ড স্লো হবে? আমরা একটা সূত্র জানি যে যদি স্লো বলে কত স্লো দিবে, তখন 2 × 86,400/86,400 মাইনাস এই মানটা ক্যালকুলেশন করলে দেখবেন 3.6 সেকেন্ড আসে। যদি বলতো কত দ্রুত দিবে, তাহলে এই এন এর মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিলেই দ্রুত সময়টা চলে আসতো। এই সূত্রটা মনে রাখলে আপনাদের সিকিউতেও অনেক হেল্প হয়ে যাবে, কিন্তু এই শর্টকাটটা করা উচিত না, মানে বড় করে করাই উচিত সিকিউতে, যেহেতু 3-4 মার্কের কোয়েশ্চেন থাকে। তাও এটা আপনারা একদম দেয়ালে পিঠ থেকে গেলে তখন এটা অ্যাপ্লাই করতে পারেন। এই অধ্যায়টাও শেষ। তারপরে আমাদের হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখানে বলছে 3/2 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? আদর্শ গ্যাসের সমীকরণ 2PV/3RT। এটা একদম সূত্র থেকে। তারপরে প্রশ্নটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কত? এটাও একদম মুখস্থ, 8.31 জুল পার কেলভিন পার মোল। তারপরে প্রশ্নটা হচ্ছে গড় বেগের বর্গমূল মান ও পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এখানে পরম তাপমাত্রা ও বর্গমূলের মানের মধ্যে সম্পর্ক CRMS সমানুপাতিক √T। তারপরে হচ্ছে শুল্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রে থার্মোমিটার দুটির পার্থক্য হঠাৎ কমে গেলে কি বোঝায়? হঠাৎ কমে গেলে ঝড় হতে পারে এমন আশঙ্কা বোঝায়। এই আদর্শ গ্যাস চ্যাপ্টারে অনেক কিছু আছে, যে কোনটা কমে গেলে কাপড় তাড়াতাড়ি শুকাবে, বা কোনটা কমে গেলে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, কোনটা বেড়ে গেলে বৃষ্টি আসবে না, রোদ হবে। এইগুলো আপনারা একটু দেখে নেবেন। আপনার সিকিউর ঘয়ের মধ্যে এটা প্রশ্ন থাকে যে আর্দ্রতা কেমন হলে বৃষ্টি হতে পারে কিনা, বাইরে যেতে পারবে কিনা, এই আবহাওয়ায় কাপড় শুকাতে দেওয়া যাবে কিনা, বা ঝড় হওয়ার আশঙ্কা আছে কিনা, এই ধরনের প্রশ্ন এই অধ্যায় থেকে ঘতে বেশি হয়। গতে অন্যরকম প্রশ্ন হয়, ম্যাথমেটিক্যাল প্রশ্ন হয়, এই যে CRMS এর কোয়েশ্চেনগুলো হয়। আপনার MCQ তো এইরকম কিছু একদম ক্রিয়েটিভ কোয়েশ্চেনগুলো যেগুলো হয় বুদ্ধি খাটায় করা লাগে, ওই টাইপের কোয়েশ্চেনগুলো আসে এই অধ্যায় থেকে। তারপরে হচ্ছে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? বাস্তব গ্যাস উচ্চ চাপে ও উচ্চ তাপমাত্রায়, মানে দুইটাই উচ্চ হইতে হবে, উচ্চ চাপে ও উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের ন্যায় বাস্তব গ্যাস আচরণ করে। এইটাও একদম মুখস্থ টাইপের কোয়েশ্চেন। যাদের বেসিক ভালো, একদম বেসিক থেকে পড়াশোনা করে, যা কিছুই পড়ে, তাদের জন্য এইটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে T তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি। এইটাও একদম সূত্র 3/2 kT।
আমাদের এই অধ্যায়টা শেষ এবং ফিজিক্স ফার্স্ট পেপারের এমসিকিউ সব শেষ আলহামদুলিল্লাহ। আপনারা এইখান থেকে যদি আপনারা ভালোভাবে পড়েন এবং টাইপগুলো এইখান থেকে পড়লে এমন না যে আপনি যেগুলো দেখাইছে এগুলো আপনি মুখস্থ করবেন, এমন না। টাইপগুলো মনে রাখবেন, সূত্রগুলো মনে রাখবেন, প্রত্যেক অধ্যায় থেকে কেমন কেমন এমসিকিউ হয় এগুলো মনে রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন এইখান থেকে আপনারা অনেকগুলোই কমন পাইছেন এবং পরীক্ষাটাও ভালো হবে ইনশাল্লাহ। আমরা এমসিকিউ সিকিউ সবগুলোর জন্যই সাজেশন দিই ইনশাল্লাহ। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোতেই এরকম সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমাদের এই সিরিজটা যেহেতু একদম সম্পূর্ণ বিনামূল্যে, আপনি নিজে উপকৃত হবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সবাইকে উপকৃত করার চেষ্টা করবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সব জায়গায় আপনারা কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের কাজে উৎসাহ প্রদান করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।